মৃত্যুর মাত্র কয়েকদিন আগে ৩৩ বছরের স্যাম তার বাবাকে বলেছিল, পরের বার আমি বাড়ি ফিরবো কফিনে শুয়ে। তখন কেউ কথাটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু মাত্র 4 দিন পর সেই কথাই সত্যি হয়ে যায়। প্রশ্ন হলো, স্যাম কি নিজের মৃত্যুর আভাস পেয়েছিল, নাকি সে জানতো কেউ তাকে হত্যা করতে চলেছে? 14ই অক্টোবর 2015, অস্ট্রেলিয়ার মেলবোর্নের শান্ত শহরতলি এপিং। সকালটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেই বাড়ির ভেতরে নেমে আসে এমন এক বিভীষিকা, যা পরবর্তীতে অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডগুলির একটিতে পরিণত হয়। সকালে ঘুম থেকে উঠে সোফিয়া দেখে তার স্বামী 33 বছর বয়সী স্যাম আব্রাহাম বিছানায় শুয়ে ছটফট করছে, আর তার মুখের কোণ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আতঙ্কিত হয়ে সোফিয়া তার শরীরে হাত রাখলে বোঝা যায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সোফিয়ার বুকের ভেতর যেন ধসে পড়ল পুরো পৃথিবী। কাঁপা হাতে তিনি বিছানার পাশে ঘুমিয়ে থাকা তাদের 6 বছরের ছেলেকে জাগালেন। শিশুটি তখনও বুঝতে পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবন চিরতরে বদলে যেতে চলেছে। এরপর সোফিয়া কি করবে বুঝে উঠতে না পেরে দ্রুত ফোন করে বোন সোনিয়াকে। সোনিয়া ছিল পেশায় একজন নার্স। এরপর ফোন করা হয় এমার্জেন্সি নম্বরে। ফোনের ওপার থেকে অপারেটর শান্ত কণ্ঠে নির্দেশ দিতে থাকেন, সিপিআর শুরু করুন, চেস্ট কম্প্রেশন দিন। মেডিকেল টিম রওনা দিয়েছে, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সোনিয়া বাড়িতে পৌঁছে বুঝেছিল সব কিছু অনেক আগেই শেষ হয়ে গেছে। সিপিআর দেওয়ার চেষ্টা করা একেবারেই অমূলক। ঘরের পরিবেশ তখন আতঙ্ক, কান্না আর অসহায়তায় ভরে গেছে। কয়েক মিনিট পরে অবশেষে প্যারামেডিকদের দল এসে পৌঁছায়। তারা দ্রুত স্যামের শরীর পরীক্ষা শুরু করে। হার্টবিট চেক করা হয়, পালস দেখা হয়, শরীরের তাপমাত্রা মাপা হয়। প্যারামেডিকরা হাল ছাড়েননি, তারা বারবার সিপিআর দেয়, বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় স্যাম আর ফিরবেন না। মাত্র 33 বছর বয়সে শেষ হয়ে যায় স্যাম আব্রাহামের জীবন। প্রাথমিকভাবে চিকিৎসক এবং তদন্তকারীরা মনে করেছিলেন সম্ভবত ঘুমের মধ্যেই স্যামের হার্ট অ্যাটাক হয়েছিল। কম বয়সে হার্ট অ্যাটাক অস্বাভাবিক হলেও অসম্ভব নয়। বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন ছিল না, কোনো সংঘর্ষের প্রমাণ ছিল না, কোনো সন্দেহজনক ব্যক্তি দেখা যায়নি। সবকিছুই যেন একটি স্বাভাবিক দুঃখজনক মৃত্যুর দিকেই ইঙ্গিত করছিল। তদন্তকারীরা আপাতত এটিকে একটি স্বাভাবিক মৃত্যুই ধরে নেয়, কিন্তু কয়েকদিন পরে ফরেনসিক ল্যাব থেকে আসা একটি রিপোর্ট পুরো গল্পটাই উল্টে দেয়। কারণ সেই রিপোর্ট বলছিল স্যামের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি। আর ঠিক সেখান থেকে শুরু হয় এমন এক তদন্ত যা শেষ পর্যন্ত উন্মোচন করে প্রেম, প্রতারণা এবং পরিকল্পিত হত্যার এক শীতল ষড়যন্ত্র। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। ঘটনায় এগোনোর আগে আমরা ফিরে যাব স্যামের ছোটবেলায়। স্যাম আব্রাহামের গল্পটা শুরু হয় ভারতের কেরালা রাজ্যের একটি ছোট্ট গ্রাম থেকে। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম, খুব শান্ত, ভদ্র এবং হাসি খুশি স্বভাবের একজন ছেলে। যেখানে যেত সেখানেই সহজে মানুষের মন জিতে নিতে পারত। স্যামের আরেকটি বিশেষ গুণ ছিল গান। চার্চে নিয়মিত গান গাইত সে, আর সেখানেই একদিন তার পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে। মেয়েটির নাম সোফিয়া। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব বদলে যায় ভালোবাসায়। একই এলাকায় বড় হওয়া, একই স্কুলে পড়া, একসঙ্গে কলেজে যাওয়া, বছরের পর বছর একে অপরের পাশে থেকে তারা বড় হয়েছে। তাই যখন স্যাম সিদ্ধান্ত নেয় যে সোফিয়াকে সে বিয়ে করবে, তখন বিষয়টা কারো কাছেই খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। ভবিষ্যৎ গড়ার জন্য স্যাম এমবিএ পড়তে চলে যায়। তার স্বপ্ন ছিল একটি ভালো চাকরি পাওয়া, একটি সুন্দর সংসার গড়া, আর সেই সংসারের কেন্দ্রে থাকবে সোফিয়া। বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে 2008 সালে তাদের বিয়ে হয়। চার্চে আত্মীয় স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে দুই শৈশবের প্রেমিক প্রেমিকা একসঙ্গে নতুন জীবনে পা রাখে।
সেদিন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি এই প্রেমের গল্প একদিন পৃথিবীর অন্যতম আলোচিত অপরাধের গল্পে পরিণত হবে। বিয়ের 1 বছর পর তাদের ঘরে আসে একটি ছেলে সন্তান। যারা তাকে কাছ থেকে চিনত তারা পরে পুলিশকে বলেছিল স্যামের কাছে পরিবারই ছিল সবকিছু। সে ক্যারিয়ারের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিত, কিন্তু সংসারের দায়িত্ব তো ছিলই। তাই একটি ভালো ভবিষ্যতের আশায় স্যাম চাকরি নেয় ওমানে। বিদেশে থাকা সহজ ছিল না। প্রতিদিন পরিবারের কাছ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকতে হতো। তবুও সে সব কষ্ট সহ্য করত, কারণ তার বিশ্বাস ছিল আজকের এই ত্যাগই আগামী দিনের নিরাপদ ভবিষ্যৎ তৈরি করবে। এরপর আসে জীবনের আরেকটি বড় পরিবর্তন। সোফিয়া অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা প্রকাশ করে। প্রথমে স্যাম রাজি ছিল না, কারণ সে চেয়েছিল পরিবার তার কাছাকাছি থাকুক। সে চেয়েছিল সোফিয়া ওমানে তার সঙ্গে চলে আসুক, কিন্তু শেষ পর্যন্ত পরিবারের কথা ভেবেই সে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন। 2012 সালে সোফিয়া তাদের ছোট ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যায়, আর কয়েক মাস পরে স্যামও নিজের জীবন নতুন করে শুরু করার জন্য মেলবোর্নে পাড়ি জমায়। নতুন দেশ, নতুন শহর, নতুন সংগ্রাম। কিন্তু স্যামের চোখে তখনও স্বপ্ন ছিল। সে ভাবছিল অবশেষে আবার পরিবারের সঙ্গে থাকা যাবে, দীর্ঘ দূরত্বের কষ্ট শেষ হবে। কিন্তু সবসময় আমরা যা ভাবি, যেমন চাই তেমন ভাবে জীবন চলে। 2015 সালের অক্টোবর মাসে মৃত্যুর কয়েকদিন আগে যখন সে কেরালায় বাবা মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল, তখন যেন সে সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে গিয়েছিল। সে ছিল অস্বাভাবিকভাবে চুপচাপ। মনে হচ্ছিল কোনো গভীর চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। পরিবারের লোকেরা বারবার জিজ্ঞেস করলেও সে স্পষ্ট করে কিছু বলেনি। তবে কয়েকবার এমন কিছু কথা বলেছিল যা সেই সময় কেউ পাত্তা দেয়নি। একদিন পরিবারের সদস্যদের সামনে হঠাৎ স্যাম বলে ওঠে, আমার মনে হচ্ছে পরের বার আমি যখন ফিরবো তখন জীবিত অবস্থায় নয়, কফিনে শুয়ে ফিরবো। কিন্তু একটা মানুষ হঠাৎ এই কথা বলল কেন? আর স্যামের অনুমান অক্ষরে অক্ষরে মিলে গেল মাত্র কয়েকদিন পর। কেরালায় 2 সপ্তাহের ছুটি কাটিয়ে ফেরার 4 দিনের মাথায় দেশে ফিরল তার কফিন বন্দি দেহ। কিন্তু প্রশ্ন হলো, একজন সুস্থ 33 বছর বয়সী মানুষ হঠাৎ করে কেন নিজের সমাধিস্থ হওয়ার জায়গা নিয়ে কথা বলবে? কেন সে বারবার মৃত্যুর প্রসঙ্গ তুলছিল? এগুলো কি নিছক কাকতালীয়, নাকি সে সত্যি কোনো অদৃশ্য বিপদের আভাস পেয়েছিল? আর এখানেই সামনে আসে আরো ভয়ঙ্কর একটি ঘটনা যা ঘটেছিল স্যামের মৃত্যুর প্রায় 3 মাস আগে। সেদিন মেলবোর্নের একটি স্টেশনের কাছে নিজের গাড়িতে ছিল স্যাম। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই তার উপর ঝাঁপিয়ে পড়ে এক মুখোশধারী ব্যক্তি। হাতে ছিল ধারালো অস্ত্র। আক্রমণ ছিল এতটাই আকস্মিক যে স্যামের ঘাড়, গাল এবং কপালে গুরুতর আঘাত লাগে। তদন্তে পরে জানা যায় হামলাকারী সম্ভবত আগেই গাড়ির ভেতরে লুকিয়েছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল। এটা কোনো ছিনতাই ছিল না, কারণ তার কাছে থাকা টাকা পয়সা বা জিনিসপত্র কিছুই নেওয়া হয়নি। এটা ছিল সরাসরি তার ওপর হামলা, আর সেই হামলার লক্ষ্য ছিল স্যাম নিজে। কিন্তু ভাগ্য সেদিন তার পাশে ছিল। প্রাণপণ লড়াই করে স্যাম হামলাকারীর মুখোশ খুলে ফেলতে সক্ষম হয়। কয়েক সেকেন্ডের জন্য সে হামলাকারীর মুখ স্পষ্ট দেখতে পেয়েছিল। তারপর আতঙ্কিত হয়ে হামলাকারী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে জিপ টাই, হ্যান্ডকাফ সহ বেশ কিছু সন্দেহজনক জিনিস উদ্ধার করে। সবকিছুই ইঙ্গিত করছিল যে হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল। কিন্তু এখানেই রহস্য আরো গভীর হয়ে যায়, কারণ পুলিশ যখন স্যামকে জিজ্ঞেস করে, আপনি কি হামলাকারীকে চিনতে পেরেছেন? তখন স্যাম উত্তর দেয়, আমি তার মুখ দেখেছি, কিন্তু তাকে চিনি না। সে কি সত্যিই লোকটিকে চিনতে পারেনি, নাকি চিনেও নাম বলতে চায়নি? কারণ তখন পর্যন্ত স্যাম জেনে গিয়েছিল তার স্ত্রীর পরকীয়ার কথা। সে জানতো তার সংসারে কিছু একটা ভয়াবহ সমস্যা চলছে।
তাহলে কি হামলাকারীর মুখ দেখে সে এমন কাউকে চিনে ফেলেছিল যার নাম উচ্চারণ করতে সে প্রস্তুত ছিল না? স্যাম যেন ধীরে ধীরে এমন এক অন্ধকার সত্যের দিকে এগিয়ে যাচ্ছিল যার শেষ প্রান্তে অপেক্ষা করছিল মৃত্যু। কিন্তু তখনও কেউ জানতো না এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে একটি ফরেনসিক রিপোর্টে। আর সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই অস্ট্রেলিয়ান পুলিশ বুঝতে পারে তারা কোনো স্বাভাবিক মৃত্যুর তদন্ত করছে না, তারা তদন্ত করছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের। স্যামের শেষকৃত্য শেষ হয়ে গিয়েছিল, পরিবার শোকে ডুবেছিল, সবাই ধরে নিয়েছিল একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো দুর্ভাগ্যবশত হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু মেলবোর্নের ফরেনসিক ল্যাবরেটরিতে তখন চলছিল আর একটি নীরব তদন্ত। স্যামের শরীর থেকে সংগ্রহ করা নমুনাগুলো একের পর এক পরীক্ষা করা হচ্ছিল, আর কয়েকদিন পর সেই পরীক্ষার ফলাফল পুলিশের হাতে পৌঁছায়। রিপোর্ট খুলতেই তদন্তকারীরা বুঝতে পারেন এটা কোনো সাধারণ মৃত্যু নয়, কারণ স্যামের রক্তে পাওয়া যায় অত্যন্ত বিপজ্জনক একটি রাসায়নিক পদার্থ, সায়ানাইড। এটি বিষ যার নাম শুনলেই মৃত্যুর কথা মনে পড়ে। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন স্যামের শরীরে সায়ানাইডের উপস্থিতি কাকতালীয় হতে পারে না। আরও উদ্বেগজনক বিষয় ছিল তার শরীরে ক্লোনাজেপামও পাওয়া গিয়েছিল। ক্লোনাজেপাম এমন একটি ওষুধ যা সাধারণত ঘুমের সমস্যা বা উদ্বেগ কমানোর জন্য ব্যবহৃত হয়। একসঙ্গে এই দুই পদার্থের উপস্থিতি তদন্তকারীদের সামনে একটি ভয়ঙ্কর সম্ভাবনা তুলে ধরে। প্রথমে কাউকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছে, তারপর তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় স্যামের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তাকে হত্যা করা হয়েছে। আর সেই মুহূর্ত থেকেই পুরো মামলার চরিত্র বদলে যায়। এখন প্রশ্ন হলো কে, কেন এবং কিভাবে? স্বাভাবিকভাবেই পুলিশের প্রথম নজর যায় সেই ব্যক্তির দিকে যিনি মৃত্যুর সময় বাড়িতে উপস্থিত ছিলেন, সোফিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান তদন্তকারীরা জানতেন সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়, তাই তারা তাড়াহুড়ো করে কাউকে গ্রেফতার করেন, বরং শুরু করলো দীর্ঘ, ধৈর্যশীল এবং গোপন তদন্ত। একটি বিশেষ টিম সোফিয়ার দৈনন্দিন চলাফেরার ওপর নজর রাখতে শুরু করলো। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কতক্ষণ কোথায় অবস্থান করছে, সবকিছু নথিভুক্ত করা হতে লাগলো। একই সময়ে আরেকটি টিম তার ফোন রেকর্ড বিশ্লেষণ করতে শুরু করে। তৃতীয় টিম তার আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করতে থাকে। মাসের পর মাস কেটে যেতে থাকে। বাইরের পৃথিবী ভাবছিল স্যামের মৃত্যুর তদন্ত হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তদন্ত তখন শুরু হয়েছে। পুলিশ অপেক্ষা করছিল, কারণ অভিজ্ঞ তদন্তকারীরা জানে অপরাধী যতই সতর্ক হোক, দীর্ঘ সময় ধরে নিখুঁত অভিনয় করা সম্ভব নয়। কোনো না কোনো সময় সে ভুল করবেই, আর সেই ভুলটাই তদন্তকারীদের দরকার ছিল। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, তারপর একদিন পুলিশের হাতে আসতে শুরু করে কিছু অদ্ভুত তথ্য। তথ্যগুলো আলাদা আলাদা অবস্থায় হয়তো খুব গুরুত্বপূর্ণ মনে হতো না, কিন্তু সবগুলো একসঙ্গে জোড়া লাগালে একটি সম্পূর্ণ ভিন্ন ছবি তৈরি হচ্ছিল। একটি ছবি যেখানে একজন শোকাহত বিধবার জায়গায় ধীরে ধীরে উঠে আসছিল আরেকটি পরিচয়, আর সেই পরিচয়ের সঙ্গে জড়িয়েছিল এমন একজন মানুষ যার নাম তখনও স্যামের পরিবারের কেউ কল্পনাও করেনি। তার নাম অরুণ কমলাসানু। আর এখান থেকেই তদন্ত প্রবেশ করে এক সম্পূর্ণ নতুন অধ্যায়ে। প্রথমে তদন্তকারীরা লক্ষ্য করেন স্যামের মৃত্যুর কয়েক মাস পর সোফিয়া একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে স্যামের গাড়িটি অন্য একজনের নামে ট্রান্সফার করে দেয়। প্রথমে এই বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, একজন বিধবা হয়তো পুরনো স্মৃতি থেকে মুক্তি পেতে চাইছেন, এমনটা হতেই পারে। কিন্তু কয়েকদিন পর পুলিশ আরও একটি তথ্য খুঁজে পায়। সোফিয়া একই ব্যক্তির সঙ্গে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, আর ধীরে ধীরে স্যামের অ্যাকাউন্টের অর্থও সেই অ্যাকাউন্টে ট্রান্সফার হতে শুরু করেছে। এবার তদন্তকারীদের কৌতূহল বাড়ল। তারা খুঁজতে শুরু করলো এই মানুষটি আসলে কে,
আর তখনই নজরদারি রাখা দলের রিপোর্ট সামনে আসে। তারা জানায় গত কয়েক মাস ধরে সোফিয়াকে নিয়মিত একজন পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে, কখনো কোনো ক্যাফেতে, কখনো কোনো পার্কে, কখনো শহরের নিরিবিলি কোনো কোণে। প্রথম দিকে তারা খুব সতর্ক ছিল, চারপাশে বারবার তাকাতো, মনে হতো কেউ যেন তাদের দেখে না ফেলে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সতর্কতা কমতে থাকে। তাদের শরীরী ভাষা, একে অপরের প্রতি আচরণ এবং ঘনিষ্ঠতা দেখে তদন্তকারীদের মনে হয় এরা শুধু বন্ধু নয়, এর চেয়েও বেশি কিছু। আর তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ তাদের মধ্যে হওয়া ফোনালাপ বিশ্লেষণ করে। কয়েক ঘন্টা নয়, কয়েক দিন নয়, 100 ঘন্টারও বেশি কথোপকথন। যত গভীরে যাওয়া হচ্ছিল ততই পরিষ্কার হচ্ছিল এই সম্পর্ক নতুন নয়, এর শিকড় অনেক গভীরে। অবশেষে বিভিন্ন তদন্তকারী দলের তথ্য একত্র করার পর যে নামটি সামনে আসে সেটি ছিল অরুণ। আর তখনই তদন্তকারীরা বুঝতে পারেন তারা হয়তো স্যামের মৃত্যুর রহস্যের কেন্দ্রে পৌঁছে গেছেন। কারণ যার সঙ্গে সোফিয়া দেখা করছিল, যার সঙ্গে সে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, যার নামে স্যামের গাড়ি ট্রান্সফার করেছিল, সে আর কেউ নয়, সোফিয়ার বহু বছরের পুরনো প্রেমিক অরুণ কমলাসানন। কিন্তু প্রশ্ন হলো, অরুণ হঠাৎ কোথা থেকে এলো? তদন্তকারীরা যখন অতীত খুঁজতে শুরু করলেন তখন বেরিয়ে এলো এক গোপন প্রেমের গল্প। গল্পটির শুরু বহু বছর আগে, যখন স্যাম MBA পড়ার জন্য অন্য শহরে চলে গিয়েছিল। আর সেই সময় সোফিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন করছিল। সেখানেই তার পরিচয় হয় এক তরুণ ইঞ্জিনিয়ার ছাত্রের সঙ্গে। তার নাম অরুণ কমলাসানন। প্রথমে বন্ধুত্ব, তারপর ঘনিষ্ঠতা, আর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। অবাক করার বিষয় হলো এই সময়ও সোফিয়ার জীবনে স্যাম ছিল, কিন্তু স্যাম জানতো না তার অনুপস্থিতিতে আরেকজন মানুষ সোফিয়ার জীবনে জায়গা করে নিচ্ছে। কয়েক বছর পর পরিস্থিতি বদলে যায়। স্যাম আর সোফিয়া আবার কাছাকাছি আসে। শেষ পর্যন্ত তাদের বিয়েও হয়ে যায়। দেখতে মনে হচ্ছিল অরুণ নামের অধ্যায়টি শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং সেটি সাময়িকভাবে বন্ধ হয়েছিল। 2009 সাল, সোশ্যাল মিডিয়ার যুগ তখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আর ঠিক সেই সময় ফেসবুকের মাধ্যমে আবারও যোগাযোগ হয় সোফিয়া ও অরুণের। একটি মেসেজ, তারপর আরেকটি, তারপর নিয়মিত চ্যাট, পুরনো স্মৃতি, পুরনো অনুভূতি। ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু এবার পরিস্থিতি আরো জটিল ছিল, কারণ সোফিয়া তখন বিবাহিত, তার একটি সন্তানও ছিল। তবুও সম্পর্ক থামেনি, বরং আরো গভীর হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা গোপনে যোগাযোগ রাখতে থাকে। ফোনে কথা বলে, বার্তা আদান প্রদান করে, সুযোগ পেলেই দেখা করে। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই পুরো সময়ে স্যাম কিছুই জানতো না। সে ভেবেছিল সে একটি সুখী সংসার গড়ে তুলেছে, কিন্তু তার অজান্তেই সেই সংসারের ভিতরে তৈরি হচ্ছিল একটি গোপন জগৎ। একটি জগৎ যেখানে ছিল শুধু সোফিয়া এবং অরুণ। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তাদের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একজন মানুষ। সেই মানুষটির নাম স্যাম আব্রাহাম। আর তদন্তকারীরা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন এটা শুধুমাত্র একটি পরকীয়ার গল্প নয়, এটা এমন একটি আবেগের গল্প যা শেষ পর্যন্ত কাউকে হত্যা করার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তেও পৌঁছে যেতে পারে। আর ঠিক সেখান থেকেই সামনে আসতে শুরু করে সেই প্রমাণগুলো, যা শেষ পর্যন্ত আদালতে পুরো ষড়যন্ত্রের চিত্র উন্মোচন করে। একটি হত্যাকাণ্ড প্রমাণ করা আর একটি হত্যাকাণ্ডের সন্দেহ করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। পুলিশের মনে তখন দৃঢ় বিশ্বাস তৈরি হয়েছিল যে স্যামের মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু আদালতে বিশ্বাস নয়, প্রমাণ লাগে। আর সেই প্রমাণ সংগ্রহ করতেই তদন্তকারীরা গত 10 মাস ধরে নিরলসভাবে কাজ করছিলেন। ধীরে ধীরে তারা এমন এক প্রমাণের জাল তৈরি করেন
যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। প্রথমে আসে কল রেকর্ড। দুজনের মধ্যে শত শত ফোন কল হয়েছিল। শুধু কল নয়, দীর্ঘ সময়ের কথোপকথনও ছিল। এরপর আসে নজরদারির ছবি। গোপন পর্যবেক্ষণকারী দল বিভিন্ন সময়ে সোফিয়া এবং অরুণের একসঙ্গে দেখা করার ছবি সংগ্রহ করে। ছবিগুলোতে তাদের আচরণ স্পষ্টভাবে দেখাচ্ছিল যে সম্পর্কটি শুধুমাত্র বন্ধুত্বের নয়, কিন্তু এখনো পর্যন্ত এগুলো খুনের সরাসরি প্রমাণ ছিল না। তারপর তদন্তকারীরা খুঁজে পান আর্থিক লেনদেনের তথ্য। এছাড়া স্যামের মৃত্যুর কয়েক মাস পর সোফিয়া স্যামের গাড়ি অরুণের নামে ট্রান্সফার করে দেয়। তদন্তকারীদের কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি দেখাচ্ছিল যে স্যামের মৃত্যুর পরেও সোফিয়া ও অরুণের সম্পর্ক শুধু আবেগের ছিল না, আর্থিকভাবেও তারা নিজেদের জীবন একসঙ্গে গুছিয়ে নিতে শুরু করেছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি ছিল। পুলিশ যখন তল্লাশি চালায় তখন তারা উদ্ধার করে দুটি ডায়েরি, একটি সোফিয়ার ব্যক্তিগত ডায়েরি, আরেকটি অরুণের ইলেকট্রনিক ডায়েরি, যা তার কম্পিউটারে সংরক্ষিত ছিল। এই ডায়েরিগুলো যেন তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা গোপন জগতের দরজা খুলে দেয়। সোফিয়ার লেখাগুলো পড়ে তদন্তকারীরা বুঝতে পারেন সে অরুণের প্রতি কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ডায়েরির পাতায় পাতায় ছিল অপেক্ষা, আকাঙ্ক্ষা, আবেগ এবং একসঙ্গে থাকার স্বপ্ন। কিন্তু একটি নির্দিষ্ট এন্ট্রি বিশেষভাবে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করে। তারিখ 18 জুলাই 2013। সেখানে লেখা ছিল, আমরা যা করি তার জন্য পরিকল্পনা সবসময় প্রয়োজন। পরিকল্পনা ছাড়া কোনো ধারণা কেবল একটি স্বপ্ন মাত্র। একটি সাধারণ বাক্য, কিন্তু পুরো মামলার প্রেক্ষাপটে এটি আর সাধারণ ছিল না, কারণ তদন্তকারীদের ধারণা ছিল এই সময় থেকেই হয়তো স্যামকে সরিয়ে দেওয়ার চিন্তা তাদের মাথায় জন্ম নিতে শুরু করেছিল। অন্যদিকে অরুণের ডায়েরিতেও পাওয়া যায় অসংখ্য আবেগ ঘন লেখা। সেখানে সে লিখেছিল সে বিশ্বাস করে একদিন না একদিন সোফিয়া তার হবে, এই জীবনে অথবা পরের জীবনে। এই লেখাগুলো আদালতে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করে। সম্পর্কটি একতরফা ছিল না। অরুণ এবং সোফিয়া দুজনেই সমানভাবে জড়িত ছিল, কিন্তু তদন্তের সবচেয়ে নাটকীয় অংশ ছিল একটি গোপন পুলিশ অপারেশন। এটি ছিল এমন একটি কৌশল যেখানে আন্ডারকভার পুলিশ অফিসাররা সন্দেহভাজনের সঙ্গে বন্ধুত্ব করে তোলে, মাসের পর মাস তার আস্থা অর্জন করে, তারপর এমন পরিস্থিতি তৈরি করে যেখানে সে নিজের মুখে গুরুত্বপূর্ণ তথ্য বলে ফেলে। এই মামলাতেও একজন আন্ডারকভার অফিসার ধীরে ধীরে অরুণের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অরুণ বুঝতেই পারেনি যে যার সঙ্গে সে এত কথা বলছে সে আসলে একজন পুলিশ কর্মকর্তা। দিন গড়ায়, মাস কেটে যায়, বিশ্বাস বাড়তে থাকে, আর তারপর একদিন অরুণ এমন কিছু কথা বলে ফেলে যা তদন্তের সবচেয়ে শক্তিশালী প্রমাণে পরিণত হয়। পুরো কথোপকথন গোপনে ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিওতে অরুণ এমন কিছু তথ্য জানায় যা শুধুমাত্র প্রকৃত ষড়যন্ত্রকারীরই জানা সম্ভব। তদন্তকারীরা তখন বুঝতে পারেন তাদের ধারণা সঠিক ছিল। এটি কোনো দুর্ঘটনা নয়, কোনো হঠাৎ অসুস্থতা নয়, কোনো রহস্যময় স্বাভাবিক মৃত্যু নয়। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একটি হত্যাকাণ্ড যার পেছনে ছিল বহু বছরের গোপন সম্পর্ক, বহু বছরের আবেগ, বহু বছরের আসক্তি এবং একজন মানুষকে পথ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কল রেকর্ড, নজরদারির ছবি, যৌথ ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি ট্রান্সফার, ডায়েরির লেখা আর গোপন স্বীকারোক্তি, সব কিছু একসঙ্গে জোড়া লাগানোর পর তদন্তকারীদের সামনে একই ছবি ভেসে উঠছিল। একটি ছবি যেখানে স্যামের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং বহু বছর ধরে তৈরি হওয়া এক অন্ধকার পরিকল্পনার শেষ অধ্যায়। আর এখন সেই পরিকল্পনাকে আদালতে প্রমাণ করার পালা। 2018 সালের জানুয়ারি, প্রায় 2.5 বছর ধরে চলা তদন্তের পর অবশেষে শুরু হলো সে বিচার, যার দিকে তাকিয়েছিল অস্ট্রেলিয়া এবং কেরালার হাজার হাজার মানুষ। আদালতের কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়েছিল দুই অভিযুক্ত, স্যামের স্ত্রী সোফিয়া এবং তার প্রেমিক অরুণ কমলাসানন। কিন্তু
বিচার শুরু হতেই সামনে এলো এক নতুন নাটক। দুজনেই নিজেদের নির্দোষ দাবি করলো, আর তারপর শুরু হলো একে অপরকে বাঁচানোর এবং দোষ চাপানোর খেলা। প্রথমে অরুণ আদালতে এমন একটি গল্প বলল যা শুনে অনেকেই অবাক হয়ে যায়। সে দাবি করলো সেদিন রাতে সোফিয়া কিছুই জানতো না, সবকিছু সে একাই করেছে। অরুণের দাবি অনুযায়ী সে নাকি বাড়ির বাইরে লুকিয়েছিল। স্যাম ও সোফিয়া বাড়ি ফেরার পর সে গোপনে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারপর রান্নাঘরে রাখা অ্যাভোকাডো মিল্কশেকে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সবাই ঘুমিয়ে পড়ার পর সে একাই স্যামকে সায়ানাইড খাইয়ে হত্যা করে। সোফিয়ার কোনো ভূমিকা ছিল না। শুনতে হয়তো গল্পটা বিশ্বাসযোগ্য লাগছিল, কিন্তু এরপর অরুণ এমন একটি কথা বলে ফেলল যা তার নিজের বক্তব্যকেই দুর্বল করে দেয়। সে বলল, যদি সোফিয়া আমার পরিকল্পনার কথা জানতো তাহলে সেও আমাকে সমর্থন করত, কারণ সে আমাকে খুব ভালোবাসতো। এই একটি বাক্যই জুরিদের মনে নতুন প্রশ্ন তৈরি করলো। যদি সোফিয়া সত্যি কিছু না জানতো তাহলে অরুণ এতটা নিশ্চিত হলো কিভাবে? এদিকে সোফিয়া সম্পূর্ণ উল্টো অবস্থান নিল। সে আদালতে কান্নায় ভেঙে পড়ে। তার দাবি, সেদিন রাতে সে গভীর ঘুমে ছিল। অরুণ কখন বাড়িতে ঢুকেছে, কি করেছে, কিছুই সে জানতো না। যখন সকালে ঘুম ভাঙে তখনই প্রথম সে স্যামকে মৃত অবস্থায় দেখতে পায়। সে নিজেকেও একজন ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল। এখন আদালতের সামনে দাঁড়িয়েছিল দুটি ভিন্ন গল্প, দুটি সম্পূর্ণ বিপরীত দাবি। কিন্তু বিচার তো আবেগ দিয়ে হয় না, বিচার হয় প্রমাণ দিয়ে। আর ঠিক সেই সময় প্রসিকিউশন একে একে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো সামনে আনতে শুরু করলো। প্রথমে আদালতে উপস্থাপন করা হয় অটোপসি রিপোর্ট। ফরেনসিক বিশেষজ্ঞরা জানান স্যামের শরীরে বিপজ্জনক মাত্রায় সায়ানাইড পাওয়া গেছে। শুধু তাই নয়, তার রক্তে ক্লোনাজেপামও পাওয়া গেছে, যা সাধারণত ঘুমের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এই তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণ করছিল। স্যাম স্বাভাবিক অবস্থায় ছিল না। প্রথমে তাকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছিল, তারপর বিষ প্রয়োগ করা হয়েছিল। ঘুমন্ত অবস্থায় অল্প অল্প করে তরলের সাথে সায়ানাইড মিশিয়ে স্যামকে খাওয়ানো হয়েছিল। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ছিল ধাপে ধাপে সাজানো একটি পরিকল্পনা। প্রায় 3 বছর ধরে তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ এবং আদালতের শুনানির পর অবশেষে 16ই আগস্ট 2018 সালে ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে। আদালত সিদ্ধান্তে পৌঁছায় স্যাম আব্রাহামের মৃত্যু কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বিচারক বলেন, এই অপরাধ ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় করা এক বিশ্বাসঘাতকতা, যেখানে একজন মানুষকে হত্যা করেছে তার সবচেয়ে কাছের 2 জন মানুষ। অরুণ কমলাসাননকে 24 বছরের কারাদণ্ড এবং অন্তত 20 বছর প্যারোলবিহীন সাজা দেওয়া হয়। সোফিয়া আব্রাহামকেও সমানভাবে দোষী সাব্যস্ত করা হয়। তাকে 22 বছরের কারাদণ্ড এবং অন্তত 18 বছর প্যারোলবিহীন সাজা দেওয়া হয়। এর মাধ্যমে প্রকাশ্যে আসে সেই সত্য যা 3 বছর ধরে লুকিয়েছিল। যে মৃত্যুকে প্রথমে হার্ট অ্যাটাক মনে করা হয়েছিল, সেটি আসলে ছিল বিষ প্রয়োগে সংঘটিত এক পরিকল্পিত হত্যা। কিন্তু এই মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী কে ছিল? স্যাম নয়, সোফিয়াও নয়। সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল তাদের ছোট্ট ছেলে। মাত্র 6 বছর বয়সে সে হারিয়েছিল তার বাবাকে, আর কয়েক বছরের মধ্যে হারিয়েছিল তার মাকেও, যিনি বাবার হত্যার দায়ে কারাগারে বন্দী। এই মামলাটি আজও আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি হত্যাকাণ্ডে শুধু একজন মানুষ মারা যায় না, অনেক সময় ধ্বংস হয়ে যায় একটি পুরো পরিবার। আর সেই ক্ষতির হিসাব কোনো আদালত, কোনো রায়, কোনো শাস্তি কখনোই সম্পূর্ণ মেটাতে পারে না। তবে একটা বিষয় আজও ভাবায়, যদি সোফিয়া সত্যিই অরুণকে এতটাই ভালোবাসতো তাহলে সে স্যামকে ডিভোর্স দিতে পারত, কিন্তু সে হত্যা বেছে নিল কেন? ভালোবাসা কি সত্যিই মানুষকে অন্ধ করে দেয়, নাকি কখনো কখনো ভালোবাসার নামে আমরা শুধু স্বার্থ আর আসক্তিকেই লুকিয়ে রাখি?